শুভেচ্ছা সবাইকে, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সড়ক মহাসড়কে চলছে নানামুখী বিশৃঙ্খলা, ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। ঢাকায় চলছে ফিটনেসবিহীন অনেক লক্কর ঝক্কর বাস, অধিকাংশেরই নেই হ্যান্ডব্রেক। এমন বাস্তবতার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় ফিটনেসবিহীন গাড়ি এবং ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধ, হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার সিদ্ধান্ত হয়। টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে ঢাকার জনসংখ্যা বিষয়ক এক বৈশ্বিক সংলাপে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে অংশীজনদের আরও আন্তরিক হতে বলেন। যুদ্ধে বাস্তুচ্যুত নারী ও শিশুদের অধিকার এবং স্বাস্থ্যসেবায় বিশ্ববাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। গত জাতীয় নির্বাচন ঘিরে তৈরি হওয়া অস্বস্তি ভুলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আরও জানান, দুদেশের সম্পর্ক এগিয়ে নেয় এবং আস্থার সম্পর্ক পুনর্গঠন করাই তার এবারের সফরের লক্ষ্য। পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্পর্ককে আরও বিস্তৃত করতে নানা বিষয়ে আলোচনা হয়েছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর বেশিরভাগ বাসে নেই হ্যান্ডব্রেক। কিছু বাসে থাকলেও প্রয়োজনে কাজে আসে না বলে জানিয়েছেন চালকরা। পায়ের ব্রেক দিয়ে চালিয়ে নেন জরুরি কাজ। যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন, হ্যান্ডব্রেক থাকলে তা দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি কমায়। সুলতান আহমেদের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। কথায় আছে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। সাগুফতা থেকে কারওয়ানবাজার রুটে চলা এই গাড়িটি দেখলেই তা বোঝা যায়। বাইরে থেকে দেখে যে কেউ ভাবতেই পারেন বাসের ভেতরে আভিজাত্যের ছোঁয়া আছে, কিন্তু ভেতরের অবস্থা দেখলে চমকে উঠবেন যে কেউ। গাড়ি ফিটনেসের সবচেয়ে বড় বিষয় ব্রেক সিস্টেম কতটা সুরক্ষিত। দেশে চলা প্রায় সব বাসই পা নিয়ন্ত্রিত এবং হাওয়া চালিত ব্রেক ব্যবস্থা নির্ভর, কিন্তু এই গাড়িটিতে হ্যান্ড ব্রেক অকার্যকর। মিস্ত্রি খুলে ফেলানোর কারণে পরে আবার না লাগানোর কারণে আর কি হ্যান্ড ব্রেকটা খোলা থাকে, কিন্তু এমনিতে লং টঙে দূরে যখন যাই আমরা তখন আবার ওকে করে নিই। এমন ভঙ্গুর দশা প্রায় প্রতিটি বাসে, যদিও চালকেরা বলছেন রাজধানীতে চলাচলের ক্ষেত্রে পায়ের ব্রেকই বেশি প্রয়োজন। হাতের ব্রেক ক্ষেত্রবিশেষ ব্যবহার হয়ে থাকে। কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু তার মাছ ছুটে গেলে আর লাগায় না, মনে করা দরকার না, কাজ করালে ঠিক হয়ে যায়। কথা বুঝছেন, এমনি সব ঠিক আছে, গাড়ি ওকে। বাস তো মনে করেন এরকম কথা বুঝছেন, ওরকম পারফেক্ট করে রাখতে পারে না। হ্যাঁ, এটা বিপজ্জনক, এটা আমিও মানি। নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরটিএ বলছে, কোনো বাসে হ্যান্ড ব্রেক না থাকার কথা নয়, কিন্তু তা না থাকার পরেও কিভাবে এসব ফিটনেস পায় সে প্রশ্নের উত্তর মেলেনি তাদের কাছ থেকে। বাস ট্র্যাকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি, ভিতর থেকে বোঝা যাবে না, যে কোনো একটা বাটনের পুশ অন পুশ অফ এটার উপর ডিপেন্ড করে। তো এইটা অনেক সময় দেখা যায় না বাইরে থেকে, কিন্তু এর অর্থ নয় যে তার হ্যান্ড ব্রেক নাই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, হ্যান্ড ব্রেক ছাড়া বাস চলছে। এতে প্রমাণ হয় রাজধানীতে বাস মালিক ও বিআরটিএ গাড়িগুলোর ফিটনেসের প্রতি গুরুত্ব দেয় না। দুর্ঘটনা হলেই কিন্তু প্রথমেই যে কারণটা সামনে আসে যে ব্রেক ফেল করেছে। সবার কিন্তু আসলে আমরা হাইড্রোলিক ব্রেক সিস্টেমে চলে গেছে, এখন এয়ার ব্রেক সিস্টেম নাই। সেবার প্রথম আসলে যে দর্শন থাকা হচ্ছে সেটা নিরাপত্তা। যাত্রী নিরাপত্তার যে জায়গাটা একেবারেই তারা ভঙ্গুর করে ফেলেছে। নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে নিয়মিত ফিটনেস সার্টিফিকেট নিতে হয় বিআরটি এর কাছ থেকে, কিন্তু অনিরাপদ ব্রেক সিস্টেম নিয়েও কিভাবে এইসব বাস ফিটনেস কিংবা সড়কে চলার অনুমতি পায় সেটি এক রহস্য। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে পরিবহন খাতের বিশৃঙ্খলার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি সিদ্ধান্ত জানান, গুড়িয়ে দিতে হবে ফিটনেসবিহীন গাড়ি, বন্ধ করতে হবে ব্যাটারি চালিত রিকশা। হেলমেট ছাড়া তেল নয়, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়িতে বাজানো যাবে না সাইরেন বা হুটার। বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও রাজধানীতে বহাল তবিয়তে চলছে ফিটনেসবিহীন বাস, যা একদিকে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে, অন্যদিকে সৌন্দর্য নষ্ট হচ্ছে নগরীর। ব্যাটারি চালিত রিকশাও সড়ক মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে।
সড়ক মহাসড়কে এমন দুরবস্থা থেকে পরিত্রাণের উপায় খুঁজতে সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত হয় সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভা। বিআরটি কি নাকি তেল দিয়ে ঘুমিয়েছিল? 43 বছর 43 ইয়ার্স ওর গাড়ি, যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সেটা আপনাদের নজরে পড়েন। এরকম লক্কর ঝক্কর বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। সভায় সড়ক পরিবহন মালিক, শ্রমিক সমিতি, ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। 2 মেয়র ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে পরামর্শ দেন। আর সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক। আমি বারবার বিআরটিএ চেয়ারম্যানকে বলছি, আপনারা 2-4-10টা আগে স্ক্র্যাপ করেন, এটা দেখুক সারা দেশ, তাহলে বাকিরা ভয় ভেঙে দেবে। গা শিউরে ওঠে, তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। ডিসিশন আমার মনে হয় আসা দরকার যে ঢাকা শহরের কোনো ধরনের ইজি বাইক চলবে না। পরে মন্ত্রী কিছু সিদ্ধান্তের কথা জানান। আমার প্রোটেকশন গাড়িতে ফুটার বাজানো আমি বন্ধ করে দিয়েছি। জরুরি সেবা ছাড়া ফুটার বাজানো একেবারে নিষেধ। নো হেলমেট, নো ফিউল। যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে সেটা আমরা সমর্থন করতে পারছি। সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের কঠোর হবার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। যুদ্ধে বাস্তুচ্যুত বিশেষ করে নারী ও শিশুদের অধিকার এবং স্বাস্থ্যসেবায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকার এক হোটেলে ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ক ICPD 30 বৈশ্বিক সংলাপে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ICPDর 30তম বার্ষিকী এবছর। এটিকে উপলক্ষ করেই আয়োজন করা হয় জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক ICPD 30 বৈশ্বিক সংলাপ। দুদিনব্যাপী এই সংলাপের আয়োজনে UNFP'র সাথে রয়েছে বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে পরিবর্তনশীল জনসংখ্যার চ্যালেঞ্জ এবং সম্ভাবনার অনুসন্ধানই এবারের সংলাপের মূল বিষয়বস্তু। আলোচনায় জায়গা করে নেয় ভবিষ্যৎ জনসংখ্যা পরিসংখ্যান, মাতৃ, শিশু ও প্রবীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য ও গ্রামীণ জনগোষ্ঠীর ক্রম পরিবর্তনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা। Creation of the Sofia Alliance, a platform for sharing best practices and fostering international collaboration. With the power of technological advances, governments now have the potential to prepare for their likely demographic futures, including through needed policy changes. We also need to focus on such issues as international migration and uneven distribution of populations. নারীদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে সক্ষম করার প্রস্তুতির উপর জোর দেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান যুদ্ধে বাস্তুচ্যুত নারী ও শিশুদের অধিকার ও স্বাস্থ্য সেবায় সবাইকে এগিয়ে আসার। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারস্পরিক আর্থিক সহায়তা বাড়াতে অংশীজনদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে
তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। আইসিপিডির লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু স্বীকার করেছেন যে বাংলাদেশের গত নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছিল তাতে দুই দেশের মধ্যে অনেক টেনশন তৈরি হয়েছিল। তার এবারের সফরের লক্ষ্য পেছনের পরিবর্তে সামনে তাকিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া, আস্থার সম্পর্ক পুনর্গঠন করা। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লু। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দেশটির বাণিজ্যে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। মাসিক রাহাতের রিপোর্ট। গেল বছর ঢাকা সফরে এসে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কড়া বার্তার কথা জানিয়েছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সালাম। এবারে সফরে এসে জানালেন তাদের ওই বার্তা দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করেছিল। এসব সরিয়ে দেশটি এখন পেছনের পরিবর্তে সামনে তাকিয়ে সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক আস্থা পুনর্নির্মাণ করতে চায়। The United States worked very hard to promote free, fair and nonviolent elections here, and it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চায়, আমরাও করতে চাই, এবং তিনি এসেছেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে এসেছেন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় এসেছে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর বিষয়টি, পাশাপাশি সুশাসন ও দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে দেশটি। We're talking about new investment. We're talking about the ability of more Bangladeshi students to study in the United States. And we're talking about how do we work together on clean energy. Lastly, one of the things I discussed with the minister was about the work that we are doing together to fight corruption. আমাদের বিজনেস বাস্কেটকে আরো ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়, ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভিসা নীতি নিয়েও আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল, সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন লু। এর আগে সচিবালয়ে সাক্ষাৎ করেন বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে। জানান জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে নির্জন কারাবাসে রাখা যাবে না বলে হাইকোর্টের দেওয়ার রায় আগামী 25 অগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আদেশ দেন। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে 25 অগস্ট আবেদনটি শুনানির জন্য নির্ধারণ করেছেন আদালত। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলা হয়েছে। এক রিটের প্রাথমিক চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত সোমবার ওই রায় দিয়েছিলেন। কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসার আস্তানায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করেছে র্যাব। ভোরে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড এবং রকেট শেল উদ্ধার করা হয়।
রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি বা আরসা। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আরসার সন্ত্রাসী গোষ্ঠী, এমন অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। গতরাতে কক্সবাজারের উখিয়ার লাল পাহাড়ে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। সেখানে গ্রেফতার করা হয় আরসার কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগী রিয়াজকে। গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই 20 নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার 2 জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। সাংবাদিকদের র্যাব জানায়, বেশ কয়েক ঘন্টার অভিযানে আরসার আস্তানা থেকে 5টি গ্রেনেড, 3টি রাইফেল গ্রেনেড, 10টি দেশে তৈরি হ্যান্ড গ্রেনেড, 13টি ককটেল, একটি বিদেশি রিভলভার, একটি এলজি সহ বিপুল কার্তুজ উদ্ধার করা হয়েছে। আমাদের আশঙ্কা যে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী কিংবা এর সাথে আরো কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা এ ধরনের তাদের কাছ থেকে এই অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র গোলা বারুদ তারা সংগ্রহ করেছে। এরা তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে। ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া মাস্টার সলিম বাংলাদেশে আরসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিল। পাশের দেশ মিয়ানমার থেকে অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করে তারা রোহিঙ্গা শিবিরে ত্রাস সৃষ্টি করে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকাকে পরিষ্কার রাখতে এবং জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে এগিয়ে আসতে হবে। সিটি কর্পোরেশনের পক্ষে একা এটি করা সম্ভব নয় বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে ডিএনসিসি নগর ভবনের সামনে বর্জ্য প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ করে তিনি বলেন, এটি করা না হলে দোষীকে আইনের আওতায় আনা হবে। এ সময় তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ দলের অন্য নেতারা। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডিএনসিসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার তার কাজ করবে, কিন্তু নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। সারাক্ষণ যদি পরিষ্কার করতে থাকে সিটি কর্পোরেশন, কিন্তু অন্য দিক থেকে একই সাথে যদি আপনি নোংরা করতে থাকেন, সিস্টেমেটিক নিয়মের মধ্যে না থাকেন, তাহলে তো এটা আপনি এই সমস্যার সমাধান তখন হবে না। তো এই বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য একটি চমৎকার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমি মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই এই উদ্যোগের জন্য। আমাদের গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এখানে এসছেন নিজের সচেতন থাকার জন্য। আমি অনুরোধ করেছিলাম, এই যে এসে এটাকে সাপোর্ট দিলেন, তথ্য মন্ত্রণালয় থেকে উনি এসছেন, এবং একটা বিরাট বড় মেসেজ কিন্তু আমরা ছড়িয়ে দিতে চাই যে আমাদের শহরকে পরিষ্কার করার জন্য আমাদের নাগরিককে এগিয়ে আসতে হবে। ঈদুল আজহার আগেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের মে মাসে পুরো মজুরি এবং উৎসব ভাতা পরিশোধ করা হবে। কারখানা মালিক, শ্রমিক এবং সরকারের প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে 6টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বলা হয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে শ্রমিকরা কষ্টে আছেন, তাই তাদের টিসিবির ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনার দাবি জানানো হয়, যা বাস্তবায়নের আশ্বাস দেন শ্রম প্রতিমন্ত্রী। জানান, শিল্প মালিকরা নির্ধারিত সময়ে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ঈদে মহাসড়কে যানজট এড়াতেই তৈরি পোশাক কারখানাগুলোতে সমন্বিতভাবে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আগামী 19 থেকে 25 মে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হতে যাচ্ছে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলা। দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত জানানো হয়। শতভাগ দেশি পণ্যের এই আয়োজনে অংশ নেবে 350-রও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যাদের মধ্যে 60% নারী উদ্যোক্তা। 19 মে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023-এর বিজয়ী ও স্টার্ট আপ উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেবেন তিনি। খেলার খবর।
গ্রুপ পর্ব পার হওয়ার লক্ষ্য নিয়ে এবার টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওপেনিংয়ে লিটন ফর্মে না থাকলেও তার উপর দলের আস্থা আছে বলে বিশ্বকাপে রওনা হওয়ার আগের সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আশা তো করছি যে এবার ভালো কিছু হবে, কারণ প্রিপারেশন বা আমাদের টিমের কম্বিনেশন অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা দল। বাট ভালো খেলাটা খুব জরুরি, ওই দিনে যার যার দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করাটা খুব জরুরি। আমার মনে হয় এটা নিয়ে সবাই ইন্ডিভিজুয়াল প্ল্যান করে এবং চিন্তাও করে যে কীভাবে আমি টিমকে দিতে পারবো। তো আমি এটা আশা করি যে এবার হয়তো সবাই ওটা ডেলিভার করবেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিকেলে বসুন্ধরা কিংস এরিনার ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশ নেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই দুজনকে লাল সবুজ জার্সি উপহার দেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর ডোনাল্ড লু জানান, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ছেলেদের টি-20 বিশ্বকাপে টাইগারদের সমর্থন করবেন তিনি। বিশ্বকাপে অংশ নিতে আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। বিশৃঙ্খলার সড়কে ঘটছে দুর্ঘটনা, ফিটনেসবিহীন গাড়ি এবং ব্যাটারি রিক্সা বন্ধ ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার সিদ্ধান্ত। টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার তাগিদ প্রধানমন্ত্রীর, নারী ও শিশুদের অধিকার রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান। অস্বস্তি ভুলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশন পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ। এই দিন এইভাবে।